হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোনো টপিক নিয়ে ডিসকাস করব না, বরং কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করব। আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে WBJEE 2019-এ এসেছিল ফিজিক্স পার্টে। এবং এই যে প্রশ্নগুলো আমি এতদিন ধরে যে টপিক ডিসকাস করেছি, যেমন হচ্ছে গতিবিদ্যা, সরল রেখায় গতি, ডাইমেনশনাল অ্যানালাইসিস, এরর ক্যালকুলেশন, নিউটনের গতিসূত্র, এইগুলো থেকে। তো এইগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছিলো 2019 সালে, সেগুলো আমরা ডিসকাস করব। এই যে প্রশ্নপত্রটা রয়েছে, প্রশ্নপত্রটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রশ্নপত্রটা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমরা প্রথমেই কোয়েশ্চেন নাম্বার 20 যেটা আছে সেটাতে দেখে নেব, যেখানে আমাদের এই ই নট ভেক্টরটা বলা আছে। এবার ই নট ভেক্টরকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা পাচ্ছি ই পারপেন্ডিকুলার, আর আরেকটা যেটা পাবো, যেটা ডাইরেকশন নিচের দিকে, সেটা হচ্ছে ই প্যারালাল। এবার আমাদের এই এন ক্যাপ ভেক্টরটা বলা হয়েছে যে ওই দুই যে অভিলম্ব, যে প্রতিফলক তলের উপর অভিলম্ব, এটা হচ্ছে তার ডিরেকশন। আর আমাদের বের করতে দেওয়া হচ্ছে যেদিকে রিফ্লেক্টেড সেই ই ক্যাপের ডাইরেকশনটা ঠিক কত, বা ই ক্যাপকে আমরা কিভাবে লিখতে পারি। এবার দেখো, আমরা যদি চাই তাহলে আমরা এটাও লিখতে পারি যে ই প্যারালাল যে ভেক্টর, সেই ই প্যারালাল ভেক্টরটা ই নটের যে এন ক্যাপের উপর প্রজেকশন, তার ইন্টু এন ক্যাপের যে ডাইরেকশন সেই দিকের গুণফল, এটা আমরা এখান থেকে লিখে ফেলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে ই পারপেন্ডিকুলার প্লাস ই প্যারালাল ইজ ইকুয়াল টু হচ্ছে ওই ই নট ভেক্টরটা। এটা খুব ইজিলি আমরা বলে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা যে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট, সেটাকে খুব সহজেই বের করে ফেলতে পারবো। সেটা ই নট ভেক্টর মাইনাস ই প্যারালাল ভেক্টর, যেটাকে আরও সিম্পলিফাই করে যদি লিখতে চাই, তাহলে ই নট ভেক্টর মাইনাস যেটা ই প্যারালাল ভেক্টরের যে মানটা আমরা একটুক্ষণ আগে বের করেছি সেটা পুট করে দেবো। এবার দেখো, এই যে ভেক্টরের ডিরেকশন ই পারপেন্ডিকুলার এবং ই প্যারালাল, এগুলো আমাদের বুঝে নিতে হবে। দেখো, প্রতিফলক তল যেহেতু নিচের দিকে রয়েছে, তাই ই পারপেন্ডিকুলারের ডিরেকশন কোনো চেঞ্জ হবে না, সেটা আনরিফ্লেক্টেড থেকে যাবে। কিন্তু ই প্যারালাল যেটা আছে সেটা কিন্তু একবার বাউন্স করে আবার ফিরে যাবে। তার মানে আমরা যেটা বলতে পারি যে ই রিফ্লেক্ট করবে 180 ডিগ্রিতে, এইভাবে ওটা বাউন্স করে আবার ফিরে যাবে। তাহলে 180 ডিগ্রি এখানে অ্যাঙ্গেলের চেঞ্জ হলো। এটা আমরা ছবি থেকে খুব সহজেই বুঝে ফেলতে পারি। এবার আমরা কি করব, আমরা এবার সামান্তরিকের যে সূত্র পড়েছিলাম, যেটা ট্রাপিজিয়ামের ল, যেটা সামান্তরিকের সূত্র পড়েছিলাম, সেই সামান্তরিকের সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে পারবো। সেটা কিভাবে, সেটা আমরা পেয়ে যেতে পারি। এই যে ই ভেক্টরটা যেদিকে অ্যাক্ট করবে সেটা হচ্ছে ই পারপেন্ডিকুলার, এবং ই প্যারালাল এর যে বিয়োগফল ঠিক তার দিকে এটা অ্যাক্ট করবে। তাহলে এখানে সামান্তরিকের সূত্রটা যদি আমি বোঝাবার জন্য এঁকে ফেলতে চাই, তাহলে তোমরা এভাবে বুঝতে পারছো যে এটা হচ্ছে তার আরেকটা বাহু, এইটা হচ্ছে তার আরেকটা বাহু, তাহলে এর যে বিয়োগফল সেই ডাইরেকশনে কিন্তু এই ভেক্টরটা কাজ করছে। তাহলে এটাকে আমরা খুব সহজে লিখে ফেলতে পারি। উপরে তো ই পারপেন্ডিকুলার যে আছে তার মান তো আমরা বের করেছিলাম, তাহলে সেটা আমরা যদি পুট করে দিই এবং ই প্যারালালের মানও যদি আমরা এখানে বের করতে চাই, তাহলে সেটাও আমরা পুট করে ফেলতে পারবো। তাহলে ই প্যারালালে যে মানটা বেরোলো, এবার এই দুটো যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে ইজিলি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে ই নট ভেক্টর মাইনাস 2 অফ ই নট ডট এন ক্যাপ আবার এন ক্যাপ। তো এরকম করে এটা হচ্ছে উত্তর, যেটা কিনা অপশন বি এর সাথে খুব ভালোভাবেই ম্যাচ করে যাচ্ছে। তাহলে চলো এবার পরের অঙ্কতে যাওয়া যাক। পরের অঙ্ক যেটা, সেটা হচ্ছে 26-এর অঙ্ক। এবং এই যে 26-এর অঙ্ক, এখানে চেয়েছে ঘাতের মাত্রেয় সংকেত কি। তার মানে হচ্ছে ডাইমেনশনাল যে ফর্মুলা, সেটা ঘাতের চাওয়া হয়েছে। এবার ঘাতের মাত্রেয় সংকেত বের করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে ঘাত কিভাবে এক্সপ্রেস করে। সেটা আমরা আগের দিনেই শিখেছি যে ঘাত ইজ ইকুয়াল টু বল ইন্টু সময়। তার মানে সেটাকে আমরা ভরবেগের পরিবর্তন বলেও লিখতে পারি, বা ভরবেগের পরিবর্তনটা আসলেই কিন্তু একটা ভরবেগ। তার মানে এখান থেকে তোমরা বুঝে ফেলতেই পারছো নিশ্চয়ই যে সেটা কত ইজিলি আমরা বের করতে পারবো। ভরবেগ মানে আমরা কি জানি, ভর ইন্টু বেগ।
তাহলে এই ছিল ঘাতের মাত্রিয় সংকেত। এবার চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক, যে পরের কোশ্চেনটা হচ্ছে 27 নাম্বার কোশ্চেন, এবং এই 27 নাম্বার কোশ্চেনে চাওয়া হয়েছে এরর ক্যালকুলেশন। এবার এরর ক্যালকুলেশনে বলা হয়েছে যে ঘনকের দৈর্ঘ্যে বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে এবং সেখানে তার ভর পরিমাপের সর্বোচ্চ ত্রুটি দেওয়া হয়েছে, দৈর্ঘ্য পরিমাপের সর্বোচ্চ ত্রুটি দেওয়া হয়েছে, তাহলে ঘনত্ব নির্ণয় সর্বাধিক ত্রুটি কত হয়। এবার জানি আমরা কি ঘনকের আয়তন ইজিক্যাল টু এ কিউব, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আবার ঘনকের যদি আমরা ঘনত্ব লিখতে যাই তাহলে ঘনত্বটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সেই ঘনত্বটা হচ্ছে ভর বাই আয়তন। এটা সবার ক্ষেত্রে ঘনত্বটা একই ধরনের নিয়ম প্রযোজ্য। তাহলে ঘনত্বটাকে যদি আমরা এরকমভাবে সংকেত দিয়ে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, রো ইজিক্যাল টু এম বাই ভি। আবার ভি হচ্ছে এখানে এ কিউ। তাহলে এখানে যদি আমরা এরর ক্যালকুলেশন করতে চাই তাহলে দুদিকে যদি লগ নিই তাহলে লগ হবে লগ রো ইজিক্যাল টু লগ এম মাইনাস লগ ভি, কিন্তু হবে না, কারণ এরর ক্যালকুলেশনে সবসময় আমরা বেশি দেখাবো, এটাই বলতে চেয়েছিলাম। তাহলে এখান থেকে এলএন রো ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, এলএন এম প্লাস 3ln a, কারণ ln a কিউবটা হয়ে যাবে 3ln a। তাহলে এইখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডি রো ইজিক্যাল টু ডি অফ এম বাই এম, যেটা হচ্ছে ভর নির্ণয় সর্বাধিক ত্রুটি, প্লাস 3 ইন্টু ডি এ বাই এ, যেটা হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় সর্বাধিক ত্রুটি। তাহলে এই ভ্যালুগুলো এখানে দেওয়াই আছে, সেই ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে 0.3% প্লাস 3 ইন্টু 0.2%, তাহলে যে ঘনত্ব নির্ণয় সর্বাধিক ত্রুটি দাঁড়াবে সেটা হচ্ছে 0.9%। এবার 28 নম্বর প্রশ্নে একটা কপিকলের অঙ্ক দেওয়া হয়েছে। যে কপিকলের অঙ্ক বলা আছে, কপিকলের দুপাশে দুটো ভর আছে, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2, যেখানে m2-র ওজন হচ্ছে বেশি। তাই এখানে যে ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে সেই ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা এঁকে নিয়েছি। এবার ফোর্সগুলো কেমনভাবে অ্যাক্ট করছে সেটা আমরা দেখে নিই চলো। এই যে m1 ফোর্স, এই যে m1 মাস, এই m1 মাসের নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা m1g অ্যাক্ট করছে। আবার এই বস্তুটা ত্বরণে আছে, তার মানে m1a, যেটা a সমান হচ্ছে ত্বরণ, সেটা উপর দিকে কাজ করছে। আবার এই দড়িটার একটা টান কাজ করছে, সেটাও উপর দিকে কাজ করছে। আবার সেটা যদি আমরা m2 বলের ক্ষেত্রে দেখতে চাই তাহলে m2 ভরের ক্ষেত্রে m2g, মানে যেটা ওর গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা নিচের দিকে কাজ করছে। এই বস্তুটা ক্রমাগত নিচের দিকে নামছে, তাই ও ত্বরণের জন্য যে বল সেটাও নিচের দিকে কাজ করছে, কিন্তু এই যে দড়িতে যে ওর টান যেটা কিনা টি, সেটা কিন্তু উপরের দিকে কাজ করছে। এবার ইকুয়েশনগুলো ঝটপট লিখে ফেলা যাক। তাহলে m2 মাসের ক্ষেত্রে আমরা কি দেখছি, m2g মাইনাস টি ইজিক্যাল টু m2a। আবার m1 মাসের ক্ষেত্রে আমরা যাচ্ছি এই যে টান মাইনাস যে ওর গ্র্যাভিটেশনাল ফোর্স সেটার জন্যই এগিয়ে চলেছে। এই দুটো ফোর্স যদি আমরা এবার যোগ করে ফেলতে পারি তাহলে কি হবে দেখো, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে m2g মাইনাস অফ m1g ইজিক্যাল টু m2 ইন্টু m1 প্লাস a। এই ব্যাপারটা খুবই ক্লিয়ার। এবার তাহলে এখান থেকে আমরা যে অ্যাক্সিলারেশনটা খুব ইজিলি বের করতে পারবো। তাহলে এই যে অ্যাক্সিলারেশন সেটা হয়ে যাচ্ছে m2 মাইনাস অফ m1 ডিভাইডেড বাই m2 প্লাস অফ m1 ইন্টু g। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার যে নেক্সট অঙ্ক রয়েছে সেই নেক্সট অঙ্কে বলেছে যে স্থির ক্ষমতায় থাকা একটা ইঞ্জিন, যেটা কিনা হচ্ছে 29 নম্বর অঙ্ক। এবার যে এই 29 নম্বর অঙ্ক স্থির ক্ষমতা, এই স্থির ক্ষমতা মানে আমরা কি জানি, দেখবে অনেক সময় প্রশ্নপত্রটাকে খুব ভালোভাবে পড়তে হয়, আদারওয়াইজ ক্যালকুলেশন করা যায় না। এই স্থির ক্ষমতা মানে আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু হচ্ছে বল ইনটু বেগ। এবার সেটা স্থির আছে, তার মানে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবার বল ইন্টু বেগকে আমরা যদি ফর্মুলার আকারে লিখি তাহলে হবে এফ ডট ভি, তার মানে এফ ইজিক্যাল টু আবার আমরা জানি এম ডিভি ডিটি ইন্টু ভি। আর এটা যেহেতু স্থির বলেই দেওয়া আছে তার মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে চলো আমরা ধরে নিই, এই কনস্ট্যান্টটার মান হচ্ছে কে পারি। এবার আমরা যেটা লিখতে পারি উপরের ইকুয়েশন থেকে সেটা হচ্ছে যে ভি ইন্টু ডিভি ডিটি ইজিক্যাল টু হচ্ছে কে বাই এম। আবার এখানে ভরও স্থির, কেও একটা কনস্ট্যান্ট, তাহলে সেটাকে চলো আর একটা নতুন কনস্ট্যান্টের নাম দিই। তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিচ্ছি যে এই কনস্ট্যান্টটা হয়ে যাচ্ছে সি। এবার ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে এটা হয়ে যাবে ভি ডিভি ইজিক্যাল টু সি ইন্টু ডিটি।
এবার আমাদের এখানে লিমিটটাও ঠিক করে নিতে হবে যে আমাদের ঠিক বস্তুটা কোথা থেকে কোথায় যাচ্ছে। তাহলে টাইমটা ধরে নিলাম 0 to t, আর যেহেতু বলেছিল স্থির ক্ষমতা তাই এর ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা কিন্তু ছিল 0। এবার সেটা কোনো একটা সার্টেন টাইম মানে টি টাইম যাওয়ার পর সেই ভেলোসিটিটা গিয়ে দাঁড়ালো v। তাহলে এবার চলো ঝটপট ইন্টিগ্রেশনটা করে ফেলা যাক। তাহলে ইন্টিগ্রেশনে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে v²/2 ইজিক্যাল টু হচ্ছে c ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে v ইজিক্যাল টু √2c ইন্টু টি টু দি পাওয়ার হাফ। আবার v এর মান আমরা কি জানি, v এর মান আমরা জানি dx/dt, সেটা হচ্ছে √2c টি টু দি পাওয়ার হাফ। এখানে প্রশ্নপত্রে বলে দেওয়া আছে যে বস্তুটা s দূরত্বে গেছে। তাহলে আমার লিমিটটা হয়ে যাচ্ছে প্রথমে স্থির অবস্থা মানে 0, 0 থেকেও s দূরত্বে গেছে, আবার টাইমটা সেই থাকলো, টাইমটা হয়ে গেল 0 থেকে t। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করে ফেলি, যেটা কিনা খুবই সহজ একটা ইন্টিগ্রেশন, তাহলে এই ইন্টিগ্রেশনটা করে ফেলে যে মানটা দাঁড়াবে সেটা হয়ে যাবে s ইজিক্যাল টু √2c ইন্টু 3/2, কারণ এখানে হাফ প্লাস 1 হয়ে যাবে 3/2, সেটা উল্টে গেলে 2/3 হয়ে যাবে ইন্টু টি টু দি পাওয়ার 3/2। এই প্রথমের টোটালটা একটা পুরোটা একটা কনস্ট্যান্ট, সেটা a টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে s এর মান। পরের প্রশ্নে চলে যাওয়া যাক। পরের প্রশ্নটা হচ্ছে ঠিক এর পরের প্রশ্ন, যেটা হচ্ছে কিনা 30 নম্বর কোশ্চেন। এবং এই যে 30 নম্বর প্রশ্নটা আমরা পাচ্ছি, সেই 30 নম্বর প্রশ্নে আমাদের কাছে বলে দেওয়া আছে যে এই যে দুটো পার্টিকেল আছে, সে দুটো পার্টিকেলকে উল্টো দিকে ছোড়া হয়েছিল কোনো একটা পি বিন্দু থেকে। এটা হচ্ছে কিন্তু প্রাসের গতি। এইভাবে দুটো আলাদা আলাদা ডাইরেকশনে ছড়ানো হয়েছিল, তারপর তারা দুজন লম্ব আসবে, মানে একজন যদি এক্স পজিশনে থাকে আরেকজন ওয়াই পজিশনে থাকবে, এবং তাদের মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এই প্রাসের গতি হলো প্রজেক্টাইল মোশনটা এঁকে ফেলা যাক। ধরা যাক এটা এক্স পজিশন, এটা ওয়াই পজিশন, এরা যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা হচ্ছে একজন করেছে s0 দূরত্ব না, ডিসপ্লেসমেন্ট। একজন হচ্ছে s0 ডিসপ্লেসমেন্ট করেছে, আরেকজন করেছে তোমার সাপোজ s1 ডিসপ্লেসমেন্ট, এবং এদের মধ্যে কোনটা বলে দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি ভেক্টর মাল্টিপ্লিকেশন করি সেখান থেকে আমরা ইজিলি পেয়ে যেতে পারবো। তাহলে ভেক্টর মাল্টিপ্লিকেশনের সূত্র অনুযায়ী s0 ডট ইন্টু s1 ডট ইজিক্যাল টু 0 হবে, কারণ যেহেতু কোনটা 90 ডিগ্রি। এবার সেক্ষেত্রে আমরা s0 আর s1 এই দুটো কি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এইগুলো হচ্ছে কিন্তু যতটা স্মরণ করেছে, তাহলে একজন যদি s0 যেটা, সেই s0 স্মরণটাকে যদি আমরা ut প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু নিচের দিকে নামছে তাই প্লাস হাফ জিটি, তাহলে অন্যজন s1 এর ক্ষেত্রে কী হবে, এই ভেলোসিটি ডাইরেকশনটা শুধুমাত্র নেগেটিভ, আদারওয়াইজ সব সেম। তাহলে সেটা আমরা একইভাবে লিখে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ut যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো যদি আমরা পুট করে ফেলি, সেই ভ্যালুগুলো পুট করবার পর আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে চলো ভ্যালুগুলো পুট করে দেখা যাক। তাহলে ut প্লাস হাফ জিটি স্কোয়ার, অন্যদিকে s1 এর যেটা ভ্যালু মানে হচ্ছে ut মাইনাস ut প্লাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম্যাটেই হচ্ছে। এবার তাদের মধ্যে যে রেঞ্জ বা যে পাল্লা সেটা যদি আমরা করি, তাহলে অনুভূমিক দূরত্বে তারা যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা একজন যদি করে ইউটি আর আরেকজন যেটা করবে সেটা হচ্ছে মাইনাস ইউটি, কারণ এদের ডাইরেকশনটা কিন্তু হচ্ছে উল্টো দিকে, তাই মাইনাস ইউটি। তাই এদের মধ্যে দূরত্ব যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে ইউটি মাইনাস অফ মাইনাস ইউটি। এবার এখান থেকে ইকুয়েশন যদি আমরা সলভ করি, তাহলে যেটা আমরা পাচ্ছি মাইনাস ইউ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 1/4 অফ জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি স্কোয়ার যদি কমন নিই তাহলে জি স্কোয়ার বাই 4 টি স্কোয়ার মাইনাস অফ ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি আইদার টি ইকুয়ালস টু 0, যেটা হচ্ছে কিনা একদম ইনিশিয়াল কন্ডিশন, টি যখন 0 ছিল তখন আরেকটা হতে পারে যদি জি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে টি এর যে ভ্যালুটা পাচ্ছি সেই টি এর ভ্যালুটা হচ্ছে ইউ ইন্টু 2। এখানে আমরা টি এর ভ্যালু নেগেটিভ নেব না, কারণ সময় কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে ইউ ইন্টু 2/g,
তাই এই ভ্যালুটা নিলাম। এবার এখানে আমরা ইউ ধরে এই অঙ্কটা সলভ করছি, কিন্তু এখানে প্রশ্নপত্রে বলা হচ্ছে যে তার ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি। তাহলে আমরা এবার কি করব, আমরা এখানে ইউ এর জায়গায় ভি বসিয়ে দেবো। তাহলে যে সময়টা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2v/g। এবার এখানে যে পাল্লাটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে এটা হচ্ছে একদিকে হচ্ছে ইউটি আর একদিকে মাইনাস ইউটি দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখানে যে টোটাল পাল্লাটা দাঁড়াবে সেই টোটাল যে দূরত্ব বা যে পাল্লা, যেটা কিনা হরিজন্টাল রেঞ্জ বলেও অনেক সময় পরিচিত, সেটা হচ্ছে ইউটি মাইনাস অফ মাইনাস ইউটি, তার মানে হচ্ছে 2ut। তাহলে এখানে প্রশ্নে বলা হচ্ছে ভি, তাহলে 2v ইন্টু 2v/g ইজ ইকুয়াল টু হচ্ছে 4v²/g। তো এটা গেল অঙ্ক। এবার চলো এরপরের 36 নাম্বার যে অঙ্কটা রয়েছে প্রশ্নপত্রে, সেই 36 নাম্বার যে অঙ্ক সেটা হচ্ছে কিন্তু প্রাসের গতির একটা অঙ্ক। এখানে আমি আগেই বলেছিলাম যে ফর্মুলাগুলো খুব মনে রাখতে হয়, তাহলে প্রশ্নপত্রে বা পরীক্ষার সময় আমাদের তো টাইমটা লিমিটেড থাকে, তাহলে সেক্ষেত্রে অনেকটা সেভিংস হয়। তো সেখানে হরাইজন্টাল রেঞ্জ যে আছে সেই হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা, যেটা কিনা আমরা পাল্লা বলেও জানি, সেটা আমরা কি জানি, u² sin 2θ, যেখানে থিটা হচ্ছে যেটা যে কোনো উৎক্ষেপণ করা হলো সেই 2θ/g। এবার দেখো এখানে প্রশ্নে থিটা ইজ ইকুয়াল টু আলফা, যেটা কিনা চাওয়া হয়েছে, মানে কত অ্যাঙ্গেলে উৎক্ষেপ করা হয়েছে। এখানে ইনিশিয়াল ভেলোসিটি সেটা বলে দেওয়া হয়েছে 10 মিটার/সেকেন্ড। গ্র্যাভিটির ভ্যালুটাও এখানে ধরতে বলা হচ্ছে 10 মিটার/সেকেন্ড²। এবং এই যে হরাইজন্টাল রেঞ্জ মানে যেটাকে আমরা বলছি পাল্লা, সেই পাল্লার ভ্যালুটা বলে দেওয়া হয়েছে 5 মিটার। তাহলে চলো এবার ইকুয়েশন থেকে ঝটপট আমরা করে ফেলতে পারবো। সেটা হচ্ছে 5 = 10² মানে u² ইন্টু সাইন 2θ/g মানে হচ্ছে 10। তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে যেটা আমরা পাবো, এখানে সাইন 2 আলফা, কারণ থিটা ইজ ইকুয়াল টু আলফা বলে দেওয়া হয়েছে, ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আমরা কি জানি, হাফ মানে হচ্ছে কত, সাইনের কত ভ্যালু, হাফ মানে সাইন 30 ডিগ্রি। তার মানে এখানে যদি আমরা 30 ডিগ্রি পুট করি, সেখান থেকে আমরা যে আলফার ভ্যালুটা পাবো খুব ইজিলি, সেটা হচ্ছে 30°/2, মানে এটাকে 15 ডিগ্রি কোণে উৎক্ষেপ করা হয়েছিল। তাহলে চলো এইটুকুই ছিল 2019-এ যা যা প্রশ্ন এসেছিল, আমি আপাতত যা পড়িয়েছিলাম সেখান থেকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং এরপরেও ফার্দার আরও প্রবলেম নিয়ে ডিসকাশন হতে চলেছে, বন্ধুদের সাথে শেয়ার করো আপডেটেড থাকার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই ভালো থেকো, বাই।